Consistency. One uncomfortable thing about being a female realtor. যে আমাদের বাংলাদেশি কমিউনিটির টাকা বেশিরভাগ থাকে বালিশের নিচে। একটু বলে দেন প্লিজ যে প্রি অ্যাপ্রুভাল দিলেই আপনার কাজ হয়ে গেল না ভাই। ফ্রি সার্ভিস নেওয়ার প্রবণতাটা কমাতে হবে। আমি তো ভাই রিয়েল এস্টেটে যাব না, কারণ আমি মিথ্যা কথা বলতে পারি না। যে সমাজ চায় বাঙালি মেয়েরা চাঁদে যাবে, কিন্তু চাঁদে যাওয়ার আগে 2টা পরোটা বানিয়ে রেখে যাবে। Namaskar Adab, what is up? Welcome to this episode of Real Talk Real Estate. Aajker episode for the first time in my show, I was lucky enough to invite a female guest. আমাদের বাঙালি কমিউনিটিতে হাতে গোনা কয়েকজন ফিমেল রিয়েলটর বা ইন্ডাস্ট্রি পার্সোনাল যারা আছেন তারা আউট অফ দ্য ওয়ার্ল্ড সাকসেস নিয়ে আসছেন এবং I was ignored by a lot of them until today. So it is a privilege and honor to welcome Adan Islam Appa. Thank you so much. কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। এতদিন আমারে কেন ইগনোর করলেন? না এটা ইগনোর করিনি, আসলে সময় সুযোগ হয়ে ওঠেনি। Yes, of course. আর আমি আপনারা আগেও একবার রিচ করছিলাম, আপনি খুবই অ্যাপ্রিসিয়েটেড ছিলেন, খুবই ওয়েলকাম ছিলেন, বাট আসলে এই অ্যারেঞ্জমেন্টটা করতে যায় কিছু টাইম নিছি অ্যান্ড দেন আমার কাছে মনে হয়েছে যে আই এম রেডি টু হ্যাভ ইউ অ্যাজ এ গেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর কামিং অ্যান্ড আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। Thank you so much for inviting me. We going straight to point, Afa. When did you start it? অ্যাকচুয়ালি এটা একটা স্টোরি আমার জন্য। প্লিজ। প্যান্ডেমিকের সময় যখন সবার আমি অ্যাকচুয়ালি কিউনি অ্যাডজাঙ্ক্ট, আমি ইয়র্ক কলেজের অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট অফ আর্থ অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের সাথে যুক্ত ছিলাম এবং আমি এনভায়রনমেন্টাল হেলথ সায়েন্স পড়াচ্ছিলাম ওখানে। তো প্যান্ডেমিক যখন হলো ওই সময় আমার চাকরি চলে গেল, all the adjuncts were laid off that time. So I had no choice but to take real estate license. I didn't even know how to drive. I had to take the driving license as well. Then 2020-তে আমি এগুলো সব কিছু করেছি, রিয়েল এস্টেট লাইসেন্স নিয়েছি, ড্রাইভিং লাইসেন্স নিয়েছি এবং আমি জয়েন করেছি এক্সিট রিয়েলটি প্রাইমে। বাট দ্যাট ওয়াজ দ্য বেস্ট ডিসিশন আই হ্যাভ এভার মেড ইন মাই লাইফ, বিকজ প্রথম বছর 20 সালে আমি অত বেশি ইনকাম করতে পারিনি, অল্প কিছু ইনকাম করেছিলাম। বাট 2021 আই সোল্ড লাইক 2021 এন্ডের দিক থেকে শুরু করে 22-এ গিয়ে আমি 14টা বাড়ি বিক্রি করেছি। সো ইট ওয়াজ এ রিয়েল বুস্ট ফর মাই ক্যারিয়ার অ্যাজ ওয়েল। সো এখন পরে আমি আবার চাকরিটা ফিরে পেয়েছি, আমার কলেজের চাকরিটা, কিন্তু এখন আমি আর বেশি ক্লাস নেই না, একটা মাত্র ক্লাস নেই। কমিউনিটিতে সবাই জানে আদান আপা ইয়র্ক কলেজের প্রফেসর। সো এটাও একটা আমার জন্য প্রাইড, কিন্তু আমি এখন ফুল টাইম রিয়েল এস্টেট করি। ওয়াও, দ্যাট ইজ আউটস্ট্যান্ডিং স্টোরি। আপনার কি মনে হয় যারা টিচিং প্রফেশন থেকে এই রিয়েল এস্টেট প্রফেশনে আসতেছে বা যারা টিচার, আনফর্চুনেটলি নট অনলি ইন বাংলাদেশ, ইভেন ইন ইউএস, টিচাররা কিন্তু সামওয়াট নট ওয়েল অ্যাপ্রিসিয়েটেড, তাদের ইনকাম হয়তো বা ওই লেভেলে, যেই লেভেলে ইনকাম থাকা উচিত সেই লেভেলে নাই আনফর্চুনেটলি। এই বিষয় নিয়ে আমরা অনেক স্ট্রাইক দেখছি ইউএসএতে। হ্যাঁ, আপনার কি মনে হয় যে যারা টিচার ওদের আরও অন্যান্য এই ক্যারিয়ার ডিসকভার করা উচিত? যারা টিচার, সে ফর এক্সাম্পল আমি আমার লেভেলে বলতে পারি, আমি যেমন কিউনি অ্যাডজাঙ্ক্ট, সো আমাদেরকে 93 আমি এখনও পাই, যেটা $93 an hour পাই, which is not bad. আমরা 3টা ক্লাস নিতে পারি একটা কলেজে, আর একটা কলেজে গিয়ে আমি আরও 3টা নিতে পারবো যদি আমি কিউনি অ্যাডজাঙ্ক্ট হই। কিউনির যে কোনো কলেজে আমি পড়ানোর জন্য এলিজেবল। তো আমি যদি ঘুরে ঘুরে পড়াই তাহলে ধরেন অলমোস্ট 6 figures, মোর দ্যান 6 figure একজন মানুষ আর্ন করতে পারে। কিন্তু রিয়েল স্টেটে যদি আপনি রিয়েলি ভালো করেন তাহলে আপনি ইউ হ্যাভ নো লিমিট ইন দ্য স্কাই। লাইক রিয়েল স্টেট ইজ আ বিগ ইন্ডাস্ট্রি। আপনি যদি মানে বলে মুসলিমরা যেমন হালাল বলে, হালাল উপায়ে কোনো যদি ভালো ইনকাম করতে চান, রিয়েল এস্টেট ইজ অনলি দ্য অপশন টু মেক মানি ওভার হিয়ার। That's good. So আপনি স্পেসিফিকলি সেলার স্পেশালিস্ট এবং আপনি বেশিরভাগ ক্লায়েন্ট যখন আপনি ক্লায়েন্ট আপনারা হায়ার করে সেলাররা আপনাকে স্পেসিফিকলি প্রিফার করে, তাই না? তো এই যে সেলার এজেন্ট বা বায়ার এজেন্ট
দিকে কম ফোকাস করে সেলার এজেন্টের দিকে ফোকাস করলেন, এটা কেন বা এতে প্রোজ অ্যান্ড কনস কি? আসলে শুরুতে তো আপনি সেলার এজেন্ট হতে পারবেন না। শুরুতে যখন আমি শুরু করেছিলাম প্রথমে আমি বায়ার নিয়েই কাজ করেছি। আম, আমার বায়ারও ছিল না, আমার মাত্র ফ্যামিলি মেম্বার আমার এদেশে, আমার ফুপু। ওই একটা ফ্যামিলি মেম্বার থেকে আমি 3টা ট্রানজ্যাকশন করেছি। আমার ফুপুর একটা বাড়ি বিক্রি করে দিয়েছি, তাকে আরও 2টা বাড়ি কিনে দিয়েছি। সুতরাং প্রথমে আমাকে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি দিয়ে শুরু করতে হয়েছে, বায়ার দিয়ে শুরু করতে হয়েছে। প্রথম 2 বছর আমি পুরোপুরি বায়ার নিয়েই কাজ করেছি। তারপরে গিয়ে চিন্তা করলাম যে লিস্টিং ইজ দ্য নেম অফ গেম ইন দিস ইন্ডাস্ট্রি, রাইট? ইয়েস। সো আমি তখন চিন্তা করলাম যে যদি আমি বায়ার নিয়ে ভালো কাজ করতে পারি, তাহলে আমি সেলার নিয়ে কেন পারবো না, একটু চেষ্টা করে দেখি। তো ওই সময় যখন আমি শিফট করলাম বায়ার্স এজেন্টস থেকে সেলার্স এজেন্টে, ওই ইয়ারে আমার ইনকাম কিন্তু কমে গিয়েছিল, অলমোস্ট 50,000 লেস। আমি যেটা এক্সপেক্ট করছিলাম, আমার যে প্ল্যানিং ছিল সেটার থেকে আমি কম ইনকাম করেছি। কিন্তু ওই সময়টা আমি অ্যাকচুয়ালি ট্রেন করেছি নিজেকে, তৈরি করেছি অ্যাজ এ সেলার্স এজেন্ট। দেন 2 বছর বায়ার নিয়ে কাজ করার পরেই গিয়ে আমি সেলার এজেন্ট হিসেবে কাজ করা শুরু করেছি, এবং আস্তে আস্তে আমি যখন নিজেকে প্র্যাকটিস করলাম, মোর লিস্টিং প্রেজেন্টেশন করতে থাকলাম, আস্তে আস্তে পলিশড হলাম। এখন এই মুহূর্তে মোটামুটি কনফিডেন্স আছে যে একজনের ঘর পর্যন্ত, দুয়ার পর্যন্ত পৌঁছাতে পারলে লিস্টিংটা সেল নিয়ে হয়ে ফিরবো যাবে। ইনশাল্লাহ। এই লিস্টিং সম্পর্কে আমার অনেক প্রশ্ন আছে, তবে সেগমেন্ট ওয়ানটা আমার স্পেসিফিকলি বায়াস টুয়ার্ডস মাই বায়ার, বুঝছেন? ওকে, তো আমি কিছুটা বায়ার প্রশ্ন করি, কোনো অসুবিধা নেই। তারপরে লিস্টিং এর জন্য সেগমেন্ট টুতে যে আমার কাছে মনে হচ্ছে আপনার অনেক কিছু জানানোর আছে আমাদের ভিউয়ার্সদেরকে। সো আপনি যখন একটা অফার অ্যাকসেপ্ট করেন বা অফার পান, ওই অফারের মধ্যে আপনি কি দেখেন, কি দেখে আপনার অফারটা অ্যাকসেপ্ট করতে ইচ্ছে করে? অ্যাকচুয়ালি ইচ্ছা অনিচ্ছার বিষয় না। অ্যাজ এ প্রফেশনাল রিয়েল এস্টেট অফার আমরা অ্যাকসেপ্ট করি না, অ্যাকসেপ্ট করে সেলার অ্যাকচুয়ালি। আমাদের ফিডুশিয়ারি ডিউটি টু দ্য সেলার, যারা সেলার্স এজেন্ট, আমাদের কাজ হচ্ছে যে অফারই পাই না কেন সে অফার সাথে সাথে সেলারের কাছে সাবমিট করে দেওয়া, সেটাই আমি করি। কিন্তু অ্যাজ এ প্রফেশনাল রিয়েল এস্টেট এজেন্ট, যেহেতু একজন সেলার আমাকে হায়ার করেছেন এবং উনি আমাকে ট্রাস্ট করছেন, উনি যদি কোনো ওপিনিয়ন চান, দেন তখন আমরা ডিসকাস করি একটা অফারের উপরে অ্যাজ এ টিম, সেলার অ্যান্ড দেন এজেন্ট, অ্যাজ এ টিম আমরা ডিসকাস করি। তখন ওই অফারের মধ্যে অনেক কিছুই আমরা দেখি। প্রথমে আমরা দেখি যে প্রুফ অফ ফান্ডস, যে বায়ারটা রেডি কিনা, তাদের টাকাগুলো ব্যাংকে সিজন মানি আছে কিনা। নাম্বার 2 হলো যে বাইরের ডেফিনেটলি সেলারের এক্সপেকটেশনের কাছাকাছি নাম্বারটা পাওয়া গেছে কিনা। তারপর ডাউন পেমেন্ট অ্যামাউন্ট কত আছে। যেমন ধরেন যে কোনো একটা অফার আসলো 5% অথবা এফএইচএ লোনের হয়তো অ্যাপ্লিকেশন এসছে, আর একটা এসছে 20% কনভেনশনাল। সো আমি ওই ডিফারেন্সগুলো অ্যাকচুয়ালি এক্সপ্লেন করি সেলারকে। এবং অনেক সময় দেখা যায় যে কিছু হয়তো বেশি দিয়ে একটা অফার আসছে, ধরেন 10-15 হাজার টাকা বেশি, ডলার বেশি, বাট আমরা হয়তো একটু কম যেটা এসছে সেটাকে আমরা অফারটা অ্যাকসেপ্ট করলাম, কারণ আমরা বুঝতে পারছি যে দেখতে পাচ্ছি তার ব্যাংকে সিজন মানি রেডি আছে, তার 20% ডাউনওয়ার্ড এবার দ্য ডাউন পেমেন্ট রেডি আছে, এবং হি ইজ এ ওয়েল কোয়ালিফাইড। এবং আমরা এক্ষেত্রে মর্টগেজ ব্রোকার অলসো ইম্পর্টেন্ট, কারণ আমরা একটা অফার অ্যাকসেপ্ট করার আগে ডেফিনেটলি আমরা তার যে লেন্ডার আছে বা যে মর্টগেজ ব্রোকার আছে, যে অফারটা এসছে, তার সাথে কথা বলি, এবং তার সাথে কথা বলে বের করার চেষ্টা করি যে হাউ কনফিডেন্স হি ইজ, দ্য মর্টগেজ ব্রোকার কতটুকু কনফিডেন্স এক্ষেত্রে, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটাও আমরা বের করার চেষ্টা করি অ্যাজ এ লিস্টিং এজেন্ট। ইয়েস, এখানে আমি একটু ইনপুট করি। উই Yeah. রিসিভ সো মেনি কলস ফ্রম সেলার এজেন্ট, রাইট? Yes. প্রথম কনসার্নই হচ্ছে যে হাউ হাউ আর্লি ইউ ক্যান ক্লোজ দ্য লোন, right? So majority of the time, we be very honest, 30 days, 45 days, whatever the contingency or the requirement date is, we can close it before that. যদি client ঠিকঠাক মতো documents দিয়ে দেয়, তখন তো less than 30 days, less than 25 days close হয়ে যায়। ইয়েস, এক্ষেত্রে আমি একটা মজার কথা বলি। আমি সবসময় এই বিভিন্ন রিয়েল এস্টেট বিষয় নিয়ে মজা করে কথা বলতে পছন্দ করি। আমি বলি যে আমাদের বাংলাদেশি কমিউনিটির টাকা বেশিরভাগ থাকে বালিশের নিচে। দ্যাট মিনস, এটা দুষ্টুমি করে বলছি, কারণ তারা হচ্ছে টাকাটা রেডি থাকে না ব্যাংকে, সিজন মানি থাকে না, 2 মাস ধরে ব্যাংকে পড়ে আছে, এরকম নাই। অথচ সে বলছে হ্যাঁ আমি টাকা আমার আছে আপা, অফার মেক করে দেন,
আমার কাছে 20% ডাউন পেমেন্ট আছে, কিন্তু ওই 20% ডাউন পেমেন্ট আনতে হয়তো তাকে বাংলাদেশ যেতে হবে, ফিরে আসতে হবে এবং সেলারকে ওয়েট করতে হবে 3 months, 4 months, 6 months টু ক্লোজ আ ডিল, হুইচ ইজ নট গুড অ্যাট অল ফর দ্য সেলার্স, কারণ সেলার হ্যাজ টু পে দ্য মর্টগেজ অন দ্যাট প্রপার্টি। এবং যেই সময়টাতে সে একটা কন্ট্রাক্টে যাচ্ছে, ওই কন্ট্রাক্টের পর থেকে তো তার মর্টগেজ টানতে হচ্ছে, বাসাটা শো করতে পারছে না অন্য কারো কাছে। সো আমি রিকোয়েস্ট করব বাংলাদেশি কমিউনিটির কাছে যে আপনারা যখন একটা লোন অ্যাপ্লিকেশন করবেন, ডেফিনেটলি আপনার ডাউন পেমেন্টের টাকাটা যেন অন্তত ঠিক থাকে, আর কাগজপত্রগুলো যেন ঠিক মতো করে মর্টগেজ ব্রোকারদের দিয়ে দেন। আপা বারবার একটা ওয়ার্ড ইউজ করতেছেন যে সিজন মানি, আমরাও মর্গেজ ল্যাঙ্গুয়েজে এটাই ইউজ করি যে সিজনিং। ইউজুয়ালি ব্যাংকে আপনি বললেন যে ভাই আমার কাছে বালিশের তলে অনেকগুলো টাকা আছে কিন্তু আমার অ্যাকাউন্টে নাই, দ্যাটস নট গোনা ওয়ার্ক। আপনারে মিনিমাম 2 months প্রায়র এই অ্যাকাউন্ট এই ক্যাশ মানিগুলো আপনার ব্যাংকে থাকতে হবে, এবং এই টাকার সোর্সটা কি সেটাও অ্যাভেলেবল একটা লেজিটিমেট সোর্স থাকতে হবে। সো এটাই মূলত সিজন মানি। ইয়েস, কারণ আন্ডাররাইটার আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার সোর্স অফ ইনকাম কি। Exactly. So as long as you have a legit source and you have money in your bank for few months, you should be good to go. এটাই মূলত সেলার এজেন্টরা দেখে যে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকার সিজনিং মানে নাকি। কারেক্ট। আপা এই তো বললেন যে মূলত কি কি ডকুমেন্ট আপনারা এক্সপেক্ট করেন বায়ার এজেন্ট থেকে বা বায়ার থেকে। বায়ার নিশ্চয়ই কিছু কিছু ছোটোখাটো মিস্টেক করে ফেলে, ওই মিস্টেকগুলো না করলে হয়তো বা আপনাদের জন্য অফারটা অ্যাকসেপ্ট করতে ইজি হতো, এরকম কিছু মিস্টেক বলেন। মিস্টেকের ক্ষেত্রে মিস্টেক বলবো না, বলবো যে অনেক সময় যে ওই অফার লেটার যিনি লিখছে না, যে অ্যাজ এ অ্যাকচুয়ালি বায়ার তো মিস্টেক করে না, মিস্টেক অ্যাজ এ একটা প্রফেশনাল এজেন্টের সাথে যদি বায়ার কাজ করে তাহলে সেই প্রফেশনাল এজেন্ট সুন্দরভাবে জিনিসটা গুছিয়ে দিতে পারে। বায়ার প্রথম যে ভুলটা হয়তো করেছে সেটা হলো হয়তো সে তার কোনো বায়ার রিপ্রেজেন্টেশন নাই, কোনো একটা সে হয়তো রিপ্রেজেন্টেড না, বাট সে হয়তো চাচ্ছে যে অফারটা মেক করতে। তারপরে হয়তো সে অফারের মধ্যে হয়তো সে দেখা গেল যে সে কন্টিনজেন্সির কথাগুলো উল্লেখ করেনি, সে ইন্সপেকশন করবে কি না, সে হচ্ছে মর্টগেজ যে কন্টিনজেন্সি থাকে সেটা সে কিভাবে কাজ করবে, কিভাবে চাচ্ছে, তারপরে সে ইন্সপেকশন করার পরে সে আরও কোনো রিপেয়ার চায় কি না, এগুলো তার বাইন্ডারের মধ্যে কিছু নাই। তারপরে দেখা গেল যে অনেক সময় দেখা যায় যে বায়াররা প্রুফ অফ ফান্ড হিসেবে তার ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেয়নি, তাহলে তো আমার এটা তো লোকেট করা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি এটা কোয়ালিফাইড বায়ার কি কোয়ালিফাইড বায়ার না। একটা টু বি অনেস্ট টু ইউ, একটা প্রি অ্যাপ্রুভাল দেখে তো একটা বায়ারকে বোঝা যাচ্ছে না, কারণ প্রি অ্যাপ্রুভাল অনেক সময়, আমি আপনার কথা বলছি না, কিন্তু এখানে কিছু আমি রেসপেক্ট রেখেই বলছি যে কিছু মর্টগেজ ব্রোকার্স আছেন যারা হচ্ছে কোনো কিছু না চেক করে, কোনো ডকুমেন্টস না চেক করেই প্রি অ্যাপ্রুভালটা জেনারেট করে দিয়ে দেন। তো এটা আমাদের জন্য খুব হার্ড হয়ে যায় মানে ওই যে বলে না যে ঠক বাজতে গা উজাড় করে ফেলার মতো। তো আমাদের জন্য খুব কঠিন হয়ে যায় যে কোন অফারটা আমি অ্যাকসেপ্ট করব, কোনটা অ্যাকসেপ্ট করব না। সো এইগুলোই ছোট ছোট মিস্টেক আমি বলবো। আপনি একটু আমার হয়ে একটু বলে দেন, মানে আমাদের তো অনেকে বলে যে ভাই প্রি অ্যাপ্রুভাল তো আপনি কেন দিতে পারবেন না, এত লাইসেন্স তো নিয়ে রাখছেন, একটু বলে দেন প্লিজ যে প্রি অ্যাপ্রুভাল দিলেই আপনার কাজ হয়ে গেল না ভাই, বলেন প্লিজ। প্রি অ্যাপ্রুভাল যখন আপনারা নিতে যাবেন, আমি সবাইকে বলবো আমাদের যারা বায়ার আছেন, প্রি অ্যাপ্রুভাল নেওয়ার আগে আপনার এই সমস্ত ডকুমেন্টগুলো মর্টগেজ ব্রোকারকে দিবেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে আপনি ডাক্তারের কাছে গেছেন, ডাক্তারের কাছে গিয়ে আপনি রোগ লুকালে তো হবে না, আপনার কাছে যা আছে সব খুলে বলতে হবে। সুতরাং আপনি যখন একটা মর্টগেজ ব্রোকারের কাছে আসবেন তখন আপনি আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে আসবেন, সে যেন ভেরিফাই করে একটা লেজিটিমেট প্রি অ্যাপ্রুভাল দিতে পারে, এবং এতে আপনারও ক্রেডিবিলিটি বাড়ে, মর্টগেজ ব্রোকারেরও ক্রেডিবিলিটি বাড়ে। যখন একবার আমি একটা মর্টগেজ ব্রোকারের সাথে একটা লোন ক্লোজ করব, একটা প্রি অ্যাপ্রুভাল দেখে হয়তো অফারটা অ্যাকসেপ্ট করেছি, তখন আমি জেনেই গেলাম যে এই মর্টগেজ ব্রোকারটা অথেন্টিক। তো এটা আপনার জন্যও ভালো অফার অ্যাকসেপ্টেন্সের জন্য। আপনারা অনেকে শুনছেন যে আপা বলছে ডাক্তারের কাছে লোকাবেন না, অনেকে বলে যে লয়ারের কাছে লোকাবেন না। আজকে
আরেকটা জিনিস জানেন যে বাড়ি কেনার ক্ষেত্রে মর্গেজ ব্রোকারের কাছে লুকায়েন না, Yes, বিশেষ করে টাকা পয়সার বিষয়ে। অবশ্যই। আমরা আপনার টাকা নেয়ার ধান্দা করতেছি না, আমরা বাড়ি কেমনে পাওয়া যায়, হুম, আপনি বাড়িটা কেমনে কিনতে পারেন সেই ধান্দা করতেছি। সো হুম। অ্যাজ লং এজ আপনি আমাদের নাম্বার বাই নাম্বার, পেনি টু পেনি ডিসক্রাইব করবেন, উই ক্যান গিভ ইউ এক্স্যাক্ট লোন প্রি অ্যাপ্রুভাল, কত আপনার অ্যাফোর্ডেবিলিটি আছে, কত টাকার বাড়ি আপনি কিনার সামর্থ্য রাখেন, এইগুলা জানার দরকার আছে। আর এইগুলা জানার জন্য হলে আমাদেরকে এক্স্যাক্ট নাম্বার দিতে হবে। Think them as a team because আপনার এজেন্ট, আপনার মর্টগেজ ব্রোকার, আপনার একটা টিম। সুতরাং আপনার টিমের কাছে আপনি কিছু লুকালে তো আর সেই জিনিসটা, সেই লক্ষ্যটা তো আপনি অ্যাচিভ করতে পারবেন না। কন্টিনজেন্সি বিষয়ে আপনি উল্লেখ করছেন, হুম। কন্টিনজেন্সি বিষয়টা একটু ভাঙা বলেন প্লিজ। কন্টিনজেন্সি মিনস যেমন ধরেন কোনো বায়ার যদি বলে থাকে যে না আমি ইন্সপেকশন, অফারটা অ্যাকসেপ্ট হলে আমি ইন্সপেকশন করব। আর একজন বায়ার অফার মেক করেছে, সে বলেছে যে না আমি ইন্সপেকশন কন্টিনজেন্সিটা ওয়েভ করছি। দ্যাট মিনস আমি ইন্সপেকশন করব না, কিন্তু আমি সরাসরি কন্ট্রাক্টে চলে যাব। এক্ষেত্রে আমি একটা জিনিস বলে রাখি, নিউ ইয়র্ক সিটিতে বেশিরভাগ বাড়ি বিক্রি হয় অ্যাজ ইজ কন্ডিশনে। অনলি হিটিং, প্লাম্বিং, ইলেকট্রিক অ্যান্ড রুফ শুড নট বি লিকিং অ্যাট দ্য টাইম অফ ক্লোজিং। এই ক্লজটা কন্ট্রাক্টেই থাকে। তো এখন কোনো বায়ার যদি ইন্সপেকশন করে, বা যদিও শুনতে ইয়ে হবে যে আপা বলছে কেন এই কথা, তাহলেও যেরকমভাবে থাকবে বাসাটার কন্ডিশন, ইন্সপেকশন না করলেও একই রকম থাকবে, কারণ সেলার অলরেডি বলেই দিয়েছে যে হিটিং, প্লাম্বিং, ইলেকট্রিক অ্যান্ড রুফ শুড বি ইন ওয়ার্কিং কন্ডিশন অ্যাট দ্য টাইম অফ ক্লোজিং। ওয়ার্কিং কন্ডিশন মিনস অনেক সময় বায়াররা ভুল বুঝে, খুবই ভুল বুঝে, মারামারি হয় এজেন্টদের সাথে। আমি বায়ার এজেন্টদের পক্ষেই কথা বলছি, কারণ বায়ার এজেন্টরা হয়তো ওনারা বোঝাতে সক্ষম হন না, কারণ ওরা একটা কিছু ভুল পেলো, না রুফটা পুরানা, চেঞ্জ করে দিতে হবে। নো, কারণ অলরেডি বাসাটা লিস্টিং করাই হয়েছে অ্যাজ ইজ কন্ডিশনে। রুফে যদি লিক না থাকে, 20 বছরের পুরনো রুফ হলেও আপনাকে ওই বাড়িটা ওভাবেই কিনতে হবে। আপনি কিনলে কিনবেন, না কিনলে না কিনবেন, কিন্তু ওটার জন্য আপনি কোনো কিছু চাইতে পারবেন না, কারণ অলরেডি সেলার আপনাকে এক্সপ্লেইন করেছে, আগেই বলে দিয়েছে, এবং ওটা আপনাকে ডিসক্লোজ করেছে। সেই জন্য আপনাকে ওইভাবে করেই কিনতে হবে আর কি। বাট কিছু কিছু ক্ষেত্রে তো সেলাররা খুবই নিগোশিয়েবল থাকে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে থাকে, যদি তার কাছে অফার কম থাকে। হুম। আমি বলবো যে এটা সেলার্স মার্কেট, ভেরি ফিউ হাউসেস ইন দ্য মার্কেট, আর অনেক বায়ার। সুতরাং আমরা, যদিও মর্টগেজ রেট এখন একটু হাই, তারপরেও বায়ার বেশি, এখনও সেলার্স মার্কেট। সুতরাং কখন আপনি যখন নেগোসিয়েশন করতে পারবেন, ইটস অ্যাবাউট নর্মাল ইকোনমির রুল, রাইট? সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। যখন আপনার সাপ্লাই কম, ডিমান্ড হাই, ডেফিনেটলি তখন সেলারদের যে কন্ডিশনগুলো, সেগুলোই আপনাকে মানতে হবে। আরেকটা বিষয় বললেন যে এজেন্ট বা বায়ারদের একজন রিপ্রেজেন্টেটিভ থাকা উচিত। আমাদের কমিউনিটিতে বিশেষ করে অনেক বায়ারদের এজেন্ট হায়ার করার ইচ্ছাটা একটু কম থাকে। ওনাদের হয়তো ধারণা থাকে যে এজেন্ট হায়ার করলে এখানে ফর সাম রিজন আমার ঠগাই যাবে। এইটার আপনি স্ট্যান্ডটা কি? এটার পক্ষে আপনার স্ট্যান্ডটা কি? আমার স্ট্যান্ড বায়ার্স এজেন্টদের পক্ষে। কারণ আপনি যদি যেমন অ্যাজ এ সেলার্স এজেন্ট, আমার ফিডিউশিয়ারি ডিউটি টু দ্য সেলার। অ্যাজ এ বায়ার্স এজেন্ট, ইউর এজেন্টস ফিডিউশিয়ারি ডিউটি টু ইউ। সুতরাং আপনি যদি আমার একটা লিস্টিংয়ে, অনেক সময় বায়াররা সরাসরি এসে আমাকে বলে যে আপা আপনার মাধ্যমেই আমি অফারটা মেক করতে চাই। আমি হয়তো অ্যাজ এ কাস্টমার তাকে নিতে পারি, কারণ সে তো আমার ক্লায়েন্ট না, যেহেতু তার সাথে আমার রিপ্রেজেন্টেশন এগ্রিমেন্ট সাইন নাই। অ্যাজ এ কাস্টমার তার পেপার ওয়ার্কসে হয়তো আমি হেল্প করতে পারি, অনেক সময় করতে পারি, এবং কিন্তু আমি কিন্তু স্বার্থ রক্ষা করব, ইন্টারেস্ট রক্ষা করব সেলারের। সুতরাং অ্যাজ এ বায়ার, আমি সবসময় আমাদের মানুষদেরকে, কমিউনিটির মানুষদের বলি যে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে একটা প্রপার্টি কিনছেন, আর 10-15 হাজার টাকা একটা বায়ারের এজেন্টকে দেওয়ার জন্য হয়তো একটা প্রফেশনালের এজেন্টের অ্যাডভাইস থেকে আপনি হয়তো বঞ্চিত হচ্ছেন। এটা করা ঠিক না। যখন একটা দামি জিনিস কিনতে যাচ্ছেন, ডেফিনেটলি একটা প্রফেশনাল এজেন্ট নিলে আপনাকে এটাকে কি বলে, হ্যান্ড ওভার হ্যান্ড, সে আপনাকে হাতে ধরে ধরে প্রতিটা স্টেপ বাই স্টেপ এগিয়ে নেবে বাড়িটা ফিনিশ লাইন পর্যন্ত, বাড়িটা কমপ্লিটলি কেনার ক্ষেত্রে। আমাদের কমিউনিটিতে বায়ারদের এজেন্ট হায়ার করার প্রবণতা কম, এটার কারণ কি মনে হয় আপনার কাছে?
আমি এটার কারণ আমি বলবো যে আমাদের রিয়েল এস্টেট এজেন্টরা তাদেরকে বোঝাতে পারছেন না। আমি এটা আমাদেরই দোষ দিই, এজেন্টদেরই দোষ দিই, এটা কমিউনিটির পিপুলকে মোটেও দোষ দিব না। কারণ আমি তো বায়ার এজেন্ট, আমি যখন কোনো বায়ার এজেন্টের সাথে বসি, ডেফিনেটলি আমার সাথে তো সাইন করে, আমি তো বায়ার রিপ্রেজেন্টেশন এগ্রিমেন্ট সাইন করি। যখন একজন বায়ার আসে ডেফিনেটলি আমি তাকে অফিসে ডাকি, তার সাথে বসি এবং আমি বলেই দিই যে আমার 2% কমিশন, এবং তারা তো সেভাবেই সাইন করে। আমার তো কোনো প্রবলেম হয় না তাদের কাছ থেকে রিপ্রেজেন্টেশন সাইন করে নিতে, কারণ আমি সব কিছু এক্সপ্লেন করি আমি কি কি সার্ভিস প্রোভাইড করব। আপনাকে আপনার সার্ভিসটা এস্টাবলিশ করতে হবে, তো তাছাড়া কিভাবে আপনি একটা এজেন্টের কাছ থেকে আশা করবেন যে মানে একটা বায়ারের কাছ থেকে আশা করবেন যে সে আপনাকে 2% পেমেন্ট করবে। অনেক এজেন্টও আছে যারা হচ্ছে শুধুমাত্র নেয়ার খাতিরে নিয়ে লিখে নেয়, এগ্রিমেন্ট সাইন করে নেয়, কিন্তু সার্ভিসটা সেভাবে প্রোভাইড করে না। তাদেরকে বলতে হবে যে শুরু থেকে শেষ পর্যন্ত হাউস বাইং ইজ আ লং প্রসেস, এবং শুরু থেকে শেষ পর্যন্ত যে স্টেপগুলো আছে প্রতিটা স্টেপ ভেঙে ভেঙে আপনাকে বোঝাতে হবে। তাহলে আপনার ক্রেডিবিলিটিটা তারা বুঝবে, ডেফিনেটলি তারা তখন পে করবে। আমি এটাও খুব মজা করে সবসময় বলি যে একটা ওই ডাক্তারের উদাহরণে আবার ফিরে যাই। একটা এমবিবিএস ডাক্তারের কাছে গেলে আপনি $500 ভিজিট দিবেন, আর একটা স্পেশালাইজড ডক্টরের কাছে গেলে আপনি $1500 ভিজিট দিবেন। আমরাই কিন্তু দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ আমি জানি যে ওই লোকটা, যে স্পেশালাইজড ডক্টর, সে ওই বিষয়ে বিশেষজ্ঞ এবং সে ওটারই যোগ্য। সুতরাং আমরা যারা এজেন্ট, যারা কমিশন চাচ্ছি, আমি কতটুকু ওর্থ গেটিং সেটা আমাকে এস্টাবলিশ করতে হবে বাইরের কাছে সামনে, তাহলেই সম্ভব। বুঝছি। এখন তার আরেকটা দিক আছে হচ্ছে লেন্ডার। অফকোর্স আপনি দেখবেন যে এই বায়ার কোন লেন্ডারের কাছ থেকে নিচ্ছে, লোনটা নিচ্ছে না, ক্ষেত্রে এই বিষয়টা অবশ্য আমাদের রেসপন্সিবিলিটি। সো অ্যাজ এ সেলার এজেন্ট আপনারা লেন্ডারের দিকে কি দেখেন, বা কোন বিষয়গুলো খেয়াল করেন যে বায়ার কোন লেন্ডারের কাছ থেকে যাচ্ছে বা কোন লেন্ডারের কাছ থেকে লোন নিচ্ছে বা লোন নিচ্ছে না? আমরা তো যেহেতু কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়েই যায়, মার্কেটে যে ধরনের যে লেন্ডারগুলি আছে, কোত্থেকে তারা লোন নিয়ে আসতেছে, এবং এই যে স্মল যে লেন্ডার আছে তারা আবার কোত্থেকে লোন নিয়ে আসতেছে, ওই বিষয়গুলো অ্যাকচুয়ালি অ্যাজ এ প্রফেশনাল লিস্টিং এজেন্ট আমাদেরকে জানতেই হয়। সুতরাং যখন একটা অফার মেক হচ্ছে, সাথে সাথে যখন প্রি অ্যাপ্রুভালটা দেখি, তখন it's not about চিরঞ্জিত, it's not about কামাল, it's not about anybody else, it's হোম সেন্ট্রাল ক্যাপিটাল এবং তাদের যে ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে, অর এনিবডি এলস যারা করছে তাদের যে সাকসেস রেট আছে, সেগুলো চিন্তা ভাবনা করি আমরা। আর তারপর হচ্ছে আমরা অবশ্যই আমরা কথা বলি ওই মর্গেজ লেন্ডারের সাথে, যে ভেরিফাই করার জন্য যে বায়ারটা অ্যাকচুয়ালি সত্যিকারে কতখানি কোয়ালিফাইড। কোন একটা কথায় আপনারা বুঝে যান যে এই লেন্ডারে দেওয়া হবে না? এটা ভেরি ভেরি টাফ কোশ্চেন, বাট আমি এটার অ্যান্সার করব। কোন একটা কথায় না, অ্যাকচুয়ালি ধরেন যখন আপনি মিথ্যা বলছেন না, এটা সাধারণ উদাহরণ দিয়ে বলি, কেউ যদি একটা মিথ্যা কথা বলতে থাকে, তখন আমাদের তো কিছু আপনাদের লেন্ডারদের যে টার্মসগুলো আছে সেগুলো কিন্তু অ্যাজ এ প্রফেশনাল এজেন্ট কাজ করতে করতে আমাদের জানা হয়েই যায়। সুতরাং আমরা বিভিন্ন প্রশ্ন যখন করি, তখন আপনি যখন বানিয়ে বানিয়ে বলছেন, তখন দুই একটা জিনিস হয়তো ভুল করে বলে ফেলবেন, তখন আমরা বুঝে ফেলি অ্যাকচুয়ালি। ওরকম স্পেসিফিক কিছু না, কোথায় আপনি ভুল করছেন সেটাই একটা কথা অ্যাকচুয়ালি। তার মানে আমার $1 million ক্লায়েন্টে আমি কথা বললে হবে না, কামাল ভাইয়ের কথা বলতে হবে। But thank you very much. It's actually a very good tips for me. So আগে চ্যাট জিপিটি মাইরা দিব বিষয়ের। না সেটা করেন না, আপনি হয়তো ওনাকে অবজার্ভ করতে পারেন যে উনি কিভাবে বলছে কথা, কিভাবে জিনিসগুলো, এবং অবজার্ভ করে শিখে নেবেন। যেমন আমি শিখেছি, আমি একজন লিস্টিং এজেন্টের সাথে কাজ করেছি 3 মাস মতন, এবং সে কিভাবে সেলারদের সাথে কথা বলছে, সে কিভাবে লিস্টিং প্রেজেন্টেশন করছে, এগুলো দেখেছি। এবং এখন আমি সাথে নিয়ে যাই, আমি ইয়াং এজেন্টরা অ্যাকচুয়ালি আমি ওয়েলকাম করি সবাইকে। আমি ভয় করি না যে ও মার্কেটে আমার চেয়ে উপরে উঠে যাবে, এরকম মনে করি না, কারণ রিয়েল এস্টেট পাই ইজ আ বিগ পাই। আমরা বাঙালিরা আমরা হয়তো 0.001% এই পায়ের মধ্যে আমরা হোল্ড করছি। এই বড় পায়ের মধ্যে কিন্তু অন্যান্য আমেরিকানসরা সবাই আছে যারা হচ্ছে ওই বড় 99.9% রিয়েল এস্টেটের মার্কেটে নিয়ে যাচ্ছে, লিস্টিং নিয়ে যাচ্ছে।
সুতরাং আপনি যদি আজকে আসেন আমার সাথে লিস্টিংয়ে, আমি মাইন্ড করব না, কারণ আমি হয়তো পাঁচটা বাড়ি লিস্টিং করব হলিসে, আপনি আরও 15টা বাড়ি আছে, গো ফর দেয়ার। আর আরেকটা জিনিস আমি বলতে চাই এজেন্টদের, একই বাড়িতে মারামারি করার দরকার নেই। যখনই লিস্টিং করি তখনই হোম ওনারদের কাছে কল যায় যে আদান আপাকে দিচ্ছেন কেন, আমাকে দেননি কেন। এটা হওয়া উচিত না, হওয়া উচিত যে আরও তো 20টা বাড়ি আছে, গো ফ্রম দ্য স্ক্র্যাচ। খাটতে হবে, খুঁজে বের করতে হবে গ্রাউন্ড থেকে কোন বাড়িটা লিস্টিংয়ে যেতে পারে। আপনাকে তো শুরু থেকে শুরু করতে হবে, আপনি তো এসে উড়ে এসে জুড়ে বসলে তো আর হবে না। এটা মনে হচ্ছে একটু মানে রাগটা একটু তুলে ধরলে, মনের রাগটা অবশ্যই একটু তুলে ধরলে। অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ আপা। এটা হচ্ছে মূল Yeah. উদ্দেশ্যই হচ্ছে, এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যই হচ্ছে Yeah. we're gonna talk some unfiltered stuff. So I'm great to have you here and gave you the environment that you wanted. So আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে যে বায়াররা কিছু কিছু জিনিস করে যে 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 একটা বাড়ি ওনার খুব পছন্দ হয়েছে, সামহাও ওইটাই ওনার লাগবে। কোন জিনিসটা একজন বায়ারের মোটেই করা উচিত না? আমি বলি যে উতলা হবেন না কোনো বাড়িতেই। কারণ কি আপনি ঠিক আছে, বাড়ি আপনার খুব বেশি পছন্দ হয়েছে, কিন্তু মার্কেট প্রাইসের থেকে অতিরিক্ত ওভার প্রাইস অফার করবেন না। এতে কি হয়, এটা আরেকটা বায়ার বঞ্চিত হয়, ওই মার্কেটটা বঞ্চিত হয়, এবং পরবর্তীকালে আশেপাশের বাড়িগুলো প্রাইস করতে গিয়ে তখন ওই বাড়িগুলো যখন লিস্টিং করতে যায়, আপনি হয়তো ইমোশনালি একটা বাড়ি কিনে ফেলেছেন যেটা আস্কিং প্রাইস ছিল তার থেকে 2 লাখ টাকা 3 লাখ টাকা, এরকমও বাড়ি বিক্রি হয়েছে হাইল্যান্ডে। আমাদেরই কলিগ একজন, উনি বিক্রি করেছেন হচ্ছে 300,000 মার্কেট প্রাইসের চেয়ে বেশি। সো হাইল্যান্ডের উপরে, কিন্তু এটা ইমোশনাল ছিল, একজন ডক্টর কিনেছে। কিন্তু একটা বাড়ি যখন ওখানে বিক্রি হলো, আর একটা বাড়ি যখন লিস্টিংয়ে আসবে, তখন ওই লিস্টিং করার আগে ওই হোম ওনার তো হোম ওনারকে যখন আমি একটা সিএমএ দিব, কম্পারেটিভ মার্কেট অ্যানালিসিস যেটা বলে, আমি যেভাবে করি, রিসেন্টলি সোল উইদিন 1 মাইল রেডিয়াস লাস্ট 6 মান্থস, যে বাড়িগুলো বিক্রি হয়েছে সেটার একটা রেঞ্জ দেই। তখন ওই বাড়িওয়ালা যখন দেখবে যে এই বাড়িটা তো $3 লাখ বেশিতে বিক্রি হয়েছে, আমার বাড়ি কেন ওই দামে বিক্রি হবে না, তাই না? তখন জিনিসটা হচ্ছে কি যে যে অ্যাকচুয়ালি ওই বাড়ি তো ওই দামে বিক্রি হবেও না, কারণ ওই একটা ইমোশনাল বায়ার যেটা ওভার প্রাইসে বাড়ি কিনে ফেলেছে, তার কারণে তো আরেকটা বাড়ির উপর ওটা প্রভাব আসে। এটা গেল একটা কথা। আর আপনার যেটা ক্ষতি হবে, আপনি যে নিজে কিনলেন বেশি দাম দিয়ে, আপনার যে ইকুইটি বিল্ড আপ সেটা তো ওইভাবে করে হচ্ছে না। সুতরাং আমি বলবো বেশি অস্থির হওয়ার দরকার নেই, কারণ নিউ ইয়র্ক সিটিতে এক একটা এলাকায় দেখবেন আইডেন্টিক্যাল সিমিলার টাইপ অফ হাউসেস থাকে। সো একটা বাড়িতে অতিরিক্ত অফার মেক করে আপনার সে বাড়ি কেনার প্রয়োজন নাই আমি মনে করি। এটা আমার পার্সোনাল মত। এখন আপনি অ্যাজ এ বায়ার আপনি কিনতেই পারেন। যখন আমার বায়ার একটা অফার দেয় যে না আপা আমি নিব, আমার যেমন একটা বায়ার ছিল একটা ভাঙা বাড়ি, ওনাকে বলছিলাম যে আপনার লোন হবে না, এই বাড়িটা নিয়েন না। উনি জিদ করলো ওটাই নিবে 100 বার বলার পরেও। তারপরে উনি বাড়ি কিনেছেন, এবং কেনার পরে প্লাম্বিংয়ের প্রবলেম হয়েছে হিউজ, বাড়ির ছাদ ড্যামেজ হয়ে গেছে, কিন্তু উনি আমাকে কিছুই বলতে পারেনি, কারণ আমি তাকে অ্যাডভাইস করেছি প্রথমেই যে বাড়িতে প্রবলেম আছে, এবং এই বাড়িটা আপনি এখন কিনেন না, কিনলে আপনার অনেকগুলি খরচ হবে, অনেক টাকা খরচ হবে, এটা আমি বলেছিলাম। সেই জন্য উনি আমাকে কিছু মনে করেন না, কিন্তু উনি ওই বাড়িটা ওই এলাকাতে ওই বাড়িটা চাচ্ছিলেন, ওনার স্পেসিফিক রিজন ছিল, কারণ ওনাদের বাচ্চাদের যাতায়াতের সুবিধার জন্য উনি ওই বাড়িটা কিনেছেন। সো এই ডিসিশন অ্যাকচুয়ালি আমরা নেই না, আমরা এজেন্টরা বায়ারের পক্ষেও ডিসিশন নেই না, আমরা এজেন্টরা সেলারের পক্ষেও ডিসিশন নেই না। বায়ার ডিসাইড করে কোন বাড়িটা সে কিনবে, এবং সেলার ডিসাইড করে কোন প্রাইসের কোন অফারটা সে অ্যাকসেপ্ট করবে। আলটিমেটলি ওইটাই ইউজুয়ালি এজেন্ট, লোন অফিসার, home inspector, all these other parties, we are just giving options. Decision maker তো হচ্ছে buyer and seller themselves, বুঝছেন না? এখন একজন সেলার যেমন আপনার বায়ার, উনি বলছে যে আমি এই বাড়িটা কিনেই নিব, he has the right to make his own decision. আপনি যেটা খালি করবেন যে আপনি এটার বাড়ির pros and cons দিবেন, ওনার ডিসিশনে আউটকাম কি হইতে পারে। এন্ড আমাদের বায়ারদের যেটা মিসক্যালকুলেট করে ওনারা, যে ওনারা মনে করতেছে যে উনি 20টা 25টা বাড়ি দেখছে, দেখে উনি বুঝে ফেলছে যে এই বাড়িটা ওনার জন্য প্রফিট, বাট উনি আপনার যে জ্ঞানটা সেটা ক্যালকুলেট করতেছেন না। আপনি যে 20 থেকে 100টা বাড়ি বিক্রি করে ফেলছেন, সেইটাই উনি
ওভারলুক করে গেছে এবং আপনার অ্যাডভাইসটা নেয় নাই, এটাই হচ্ছে সমস্যা আমাদের কমিউনিটিতে। ওটা আমি সবসময় বলি যে আপনি হয়তো সারা জীবনে হয়তো 5টা বাড়ি হাইয়েস্ট, 10টা বাড়ি হাইয়েস্ট, 20টা বাড়ি ধরলাম সারা জীবনে কিনলেন, কিন্তু একটা প্রফেশনাল এজেন্ট তো বছরে 20টা বাড়ি বিক্রি করছে, 25টা বাড়ি বিক্রি করছে। সুতরাং আপনি যখন তাকে হায়ার করছেন অ্যাজ এ প্রফেশনাল, হায়ার করছেন আবার তাকে আনট্রাস্ট করছেন। এটা তো একটা কন্ট্রাডিক্টরি কথা। একটা এজেন্টকে যখন আপনি হায়ার করছেন, ডেফিনেটলি তখন তার অ্যাডভাইসগুলো অ্যাকচুয়ালি বিবেচনা করা উচিত। শুনতেই হবে সব কথা, তার নট নেসেসারিলি, বাট আপনি তার কথাটা কিছুটা বিবেচনা করা উচিত ডেফিনেটলি। থ্যাংক ইউ ভেরি মাচ আপা। এখন আমরা সেগমেন্ট 2-তে, আর সেগমেন্ট 2টা হচ্ছে ইন্ডাস্ট্রি পিপলের জন্য। আপনি যেরকম আপনার অ্যাসিস্ট্যান্ট হায়ার করছেন নতুন, এরকম হয়তো আরও অনেকেই আসতে চাচ্ছে। আমার মতো অনেক বাচ্চা কাচ্চা আপনাদের দেখে উদ্বুদ্ধ হয়েছে। সো in these segments we're gonna discover some gems from you. First one is, আপনি যে সাকসেস হয়েছেন তার পিছনে তো অফকোর্স হার্ড ওয়ার্কিং আছে, বাট কখন যায় মনে হয়েছে যে না, আই ডিড দিস থিং অ্যান্ড দ্যাটস ওয়াই আই সাকসিড? কনসিস্টেন্সি, আমি বলবো কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি, কনসিস্টেন্সি। রিয়েল এস্টেটে সাকসেস পেতে হলে 3টা জিনিস, হার্ড ওয়ার্ক তো অবশ্যই দরকার, হার্ড ওয়ার্ক, অনেস্টি অ্যান্ড কনসিস্টেন্সি। আমাদের বাংলাদেশি আমেরিকান রিয়েল এস্টেট কমিউনিটিতে হাতে গোনা কয়েকজন ফিমেল সাকসেসফুল এজেন্ট আছে। আপনি আছেন, নাসরিন আপা আছে, মহিমা আপা আছে, আর কারোর সাথে যদি আমার আর কারো নাম আমার মনে নাই, তার মানে আপনাদের সাথে আমার পরিচয় হয় নাই। সো মেবি আই উইল হ্যাভ দ্যাট লাক। তো আমার প্রশ্ন হচ্ছে, এইটার রিজন কি আপনার কাছে মনে হয়? আমাদের কিন্তু অনেক সাকসেসফুল এজেন্ট ভাই ব্রাদার আছে, কিন্তু ওই ফিমেল সাকসেসফুল বাংলাদেশি আমেরিকান রিয়েলটর খুবই কম। আমি আমি উৎসাহ জানাবো সকল নারী যারা রিয়েল এস্টেটে আসতে চাচ্ছেন, তারা আসতে পারেন। কারণ আমি আপনাকে একটা যদি স্ট্যাটিস্টিক্স দেই তাহলে আপনি অবাক হয়ে যাবেন। অ্যাকর্ডিং টু NAR, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিয়েলটার্স, 66% রিয়েলটার্স আর উইমেন। রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট লিড বাই উইমেন। তো রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেটের ব্রোকারও কিন্তু উইমেন ব্রোকারও বেশি, এজেন্ট তো আছেই, ব্রোকারও উইমেন ব্রোকার বেশি। কমার্শিয়াল রিয়েল এস্টেটের ক্ষেত্রে গেমটা একটু ডিফারেন্ট, বাট রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ডেফিনেটলি উইমেনরা বেশি অ্যাজ এ হোল ইন ইউনাইটেড স্টেটস। আমাদের বাংলাদেশি কমিউনিটি স্পেসিফিকলি যেটা আমি বলতে যাব সেটা হলো যে আমাদের কমিউনিটিতে অ্যাকচুয়ালি মেবি প্রবলেম হচ্ছে মেয়েরা কেন আসছে না, এটার একমাত্র কারণ হলো তার মেল পার্টনারের মাইন্ডসেট। মেবি তারা হয়তো সেই ধরনের সাপোর্ট পাচ্ছে না এই ইন্ডাস্ট্রিতে আসতে, নাম্বার 1। নাম্বার 2, এই যে একটা কিছুদিন আগে যে রিয়েল এস্টেটের একটা সরি নট রিয়েল এস্টেট, একটা মেম চলছিল, আমি দেখছিলাম ইনস্টাগ্রামে, যে বাঙালি মেয়েদেরকে নিয়ে, যে সমাজ চায় বাঙালি মেয়েরা চাঁদে যাবে, কিন্তু চাঁদে যাওয়ার আগে 2টা পরোটা বানিয়ে রেখে যাবে। সো আমার মনে হয় যে এই 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 একমাত্র কারণ আমাদের বাংলাদেশি কমিউনিটির মেয়েরা রিয়েল এস্টেটে আসতে পারছে না। কারণ বাচ্চা কাচ্চা সামলে, সব কিছু সামলে, এইটা তো একটা চ্যালেঞ্জিং জব, সেই জন্য হয়তো তারা আসতে পারছে না। কিন্তু তারা যদি তাদের পার্টনারের সাপোর্ট পায়, ফ্যামিলি থেকে সাপোর্ট পায় ডেফিনেটলি, এবং সাপোর্ট যদি নাও পায়, তারা যদি মাইন্ডসেট ক্রিয়েট করে যে না আমি করেই ছাড়বো, আমি করেই দেখব, পারবে, অবশ্যই পারবে। আমার রিকোয়েস্ট থাকবে আমাদের কমিউনিটিতে যারা আছেন, আমাদের স্পেশালি ফিমেল লিডাররা যারা, তারা আপনারা আসেন, আয়শা আদান আপার সাথে কথা বলেন, মহিমা আপার সাথে যান, নাসরিন আপার সাথে, অল অফ দেম আর সো ওয়েলকামিং। আপনাদের কথা বললেই ভালো লাগবে, এবং আপনারা যদি কথা বলেন তাহলে বুঝতে পারবেন যে এই বিষয়টা আসলে তেমন ডিফিকাল্ট না। আমাদের কিছু কিছু স্টিগমা আছে আমাদের কালচারে, সো দে আর দ্য ওয়ান হু doing this, breaking all of this stigma, breaking all of this social dilemma. So আপনাদের any kind of guides দরকার হইলে ওয়েলকাম করবেন তো, নাকি করবেন বাংলাদেশি না? অবশ্যই করব। বাংলাদেশি কমিউনিটিতে অনেককে বলতে শুনি যে আমি তো ভাই রিয়েল এস্টেটে যাব না, কারণ আমি মিথ্যা কথা বলতে পারি না। এটা আমার খুব রাগ যারা বলে। আমি ওই সময় হয়তো তাদেরকে অ্যান্সার করি না, আমি হয়তো চুপ করে চলে আসি। কিন্তু এখন আমি বলতে চাই আপনার এই প্রোগ্রামের আজকে আনসারটা দিয়ে দেন, আপনারা শুনেন আনসারটা। আপনার এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাই যে অ্যাকচুয়ালি রিয়েল এস্টেট করতে হলে মিথ্যা কথা বলতে হবে, এটা কিন্তু সত্যি কথা না।
বরং সত্যি কথা বলে অনেস্ট থেকে রিয়েল এস্টেট করা যায়, এবং রিয়েল এস্টেটে যদি আপনি সত্যি উপরে উঠতে চান, অনেস্টি ইজ দ্য কি টু ইয়োর সাকসেস। থ্যাংক ইউ আপা, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমার যে প্রশ্নটা করতে ইচ্ছে করতে সেটা হচ্ছে যে আসলে মেল এজেন্ট ওর ফিমেল এজেন্ট এর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? আমি এই ইন্ডাস্ট্রিতে এসে আমেরিকাতে আমি কোনো প্রবলেম ফিল করিনি। আমার মনে হয়েছে এটা বিকজ অফ মাই পার্সোনালিটি অ্যাজ ওয়েল। কারণ আমি একটা স্ট্রং, আমি সবসময় একটা শেল ক্রিয়েট করে রাখি আমার আউটসাইডে। সো আমার সাথে কেউ ধরেন ওইভাবে করে কোয়েনসাইড করে না হয়তো, বাট আমি উইমেনদেরকে বলবো যে আপনি যদি আপনার পার্সোনালিটিটা ধরে রাখতে পারেন এবং আপনার যদি কাজের প্রতি ফোকাসটা ধরে রাখতে পারেন, ফোকাস চেঞ্জ হবেন না, ডিরেইলড হবেন না, তাহলে মেল আর ফিমেলের কোনো পার্থক্য নাই। বরং আমি বলবো যে অ্যাডভান্টেজই বেশি। অ্যাডভান্টেজ ইন আ সেন্স, খারাপ সেন্সে না। যেমন ধরেন যে ডোর নকিংয়ে গেলাম, হ্যাঁ, রিয়েল এস্টেটের যেমন একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ডোর নকিং, প্রসপেক্টিংয়ের একটা উপায়। তো ডোর নকিংয়ে গেলে আপনি একা গেলে হয়তো আপনাকে গেট থেকে তাড়িয়ে দেবে, আমি গেলে হয়তো দরজাটা খুলে কিছুক্ষণ কথা বলবে হয়তো। সুতরাং ক্রেডিবিলিটিটা বেশিই হয়, বরং লাভই বেশি হয়। সুতরাং ওটা তো আমি কোনো ক্ষতি দেখছি না। যারা দেখতে সুন্দর তারা এইভাবে আগে যাচ্ছে অনেকদিন না, থেকে নাকি? এটাও একটা স্টিগমা। ইটস ভেরি নেচারাল। এটাও একটা স্টিগমা। দেখতে সুন্দর বলে এখন কোনো কথা নাই। এখন আপনি আপনাকে কিভাবে প্রেজেন্ট করছেন সেটা ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি। এবং সুন্দর অসুন্দর তো ডিপেন্ড করে যে কে কাকে কিভাবে নিচ্ছে। একজন বাঙালির কাছে হয়তো বাংলাদেশিদের একটা চেহারাটা সুন্দরী, কিন্তু একজন আফ্রিকান আমেরিকান সে হয়তো আর সৌন্দর্যটাকে অন্যভাবে দেখছে। সুতরাং আমরা তো শুধু একটা কমিউনিটির মধ্যে কাজ করছি না, স্পেশালি আমার তো শুধু বাংলাদেশি কমিউনিটির মধ্যে আমি কাজ করছি না, কারণ বাঙালিরা বাড়ি বিক্রি করে না, খুব কম। সুতরাং বেশিরভাগই বাড়ি বিক্রি করছেন যারা অন্যান্য বাঙালি কমিউনিটির বাইরে অন্যান্য জাতি যারা আছেন। সুতরাং তাদের আস্থাটা অর্জন করতে হলে আপনাকে শিখতে হবে, জানতে হবে, এবং রিয়েল এস্টেটের সম্পর্কে আপনার নলেজ রাখতে হবে, আপনাকে ট্রেইনড আপ হতে হবে। জি, একটা আনইউজুয়াল প্রশ্ন করতে ইচ্ছে করতেছে। বলেন। ফার্টিলাইজেশনের অনেক প্রবলেম আমাদের কমিউনিটির মেয়েদেরকে ডিল করতে হয়। রিয়েল স্টেটে আসার পরে কি এই একই প্রবলেম আপনি আরেকটু ডিল করতে এক্সপ্লেন হয়? করবেন? মানে ইফটিজিং এর প্রবলেম অনেক এই ফেস করতে হয়, এবং আমি শিওর যে এইটা ওয়ান অফ দেয়ার কনসার্ন। সো এই রিয়েল স্টেট মার্কেটে বা রিয়েলটর হিসেবে আসতে গেলে কি একই প্রবলেমের ফেস করতে হবে? আমি আপনাকে খুব সুন্দর করে বলি, শুধু রিয়েল এস্টেট না, যে কোনো ক্ষেত্রে, যে কোনো সেক্টরে যখন একটা উইমেন একটা সাকসেস পায়, যখন একজন উইমেন সাকসেসফুল হয়, ডেফিনেটলি তার সাকসেসটাকে কিভাবে একটা মেনের সাথে যুক্ত করে কিভাবে তার সাকসেসটাকে ছোট করে দেখা যায়, এর একটা প্রবণতা সবসময় সারা জীবনই সব দেশে, আমাদের বাংলাদেশেও আছে, এখানেও আছে, সব জায়গায় থাকে, যে এই মেয়েটা সাকসেস হলো কী করে, ডেফিনেটলি এর পিছনে কোনো মেলের হাত আছে বা সামথিং। সো এগুলো হলো নর্মাল। আমি এগুলো অনেক আগে থেকে ওভারকাম করে এসেছি। আমি এগুলো কিছুই মনে করি না, কারণ কে কী বললো সেটা কিছুই যায় আসে না। কারণ আমি যদি আপনাকে ভ্যালুই না করি, আমার লাইফে যেসব মানুষগুলো ভ্যালু করে তারা যদি আমাকে ছোট করে না দেখে, তাহলে তো আমাকে নিজেকে ছোট মনে করার কোনো কিছু নাই। সুতরাং আমি মেয়েদেরকে বলবো, যারা উইমেন রিয়েলটর আছেন, ইফটিজিং হোক আর যাই হোক, আপনি নিজেকে কতটুকু সম্মান করেন সেই সম্মানটুকু বজায় রাখেন। আর হচ্ছে আপনি এই ইফটিজিংয়ের বিষয়গুলো এড়িয়ে যান, তাহলেই আপনি ওভারকাম করতে পারবেন। ইয়া, অনেকের আবার রিলিজিয়াস বিষয়টাও একটা বিষয়। অনেকের রিলিজিয়াসলি একটা সার্টেন স্ট্রং পার্সোনালিটি ক্যারি করতে চায় ওরা। সো সেই কারণে কিছুটা অ্যাভয়েড করে রিয়েল স্টেট মার্কেটকে বা রিয়েল স্টেট রিয়েলটরে হওয়া আসার। আমি মনে করি না যে এটা কোনো রিলিজিয়াসলি ব্যারিয়ার আছে। আপনি হিজাব করেও রিয়েল এস্টেট করতে পারেন, সো মেনি অফ হিজাব ছাড়াও রিয়েল এস্টেট করতে পারেন। আপনি আমি যেমন আজকে এখানে সালোয়ার কামিজ পরে এসেছি, বাংলাদেশি পোশাক, তার সাথে আমি একটা কোট পরেছি, যেহেতু প্রফেশনাল রিয়েল এস্টেট এজেন্ট। যে কোনো সময় হয়তো কোনো সেলারের সাথে দেখা হতে পারে। আমি সবসময় ফর্মাল ড্রেসে আমাকে দেখবেন যখন আমি বাইরে যাই বা কোনো কাজে যাই। তো আপনি যে কোনো পোশাকেই আপনি আসতে পারেন, বাট
আমি বলবো না যে বেশি রিলিজিয়নের সাথে এটা যুক্ত করার কিছু আছে, কারণ আমি দেখিনি কখনো, আমি কোনো ব্যারিয়ার ফেস করিনি আমিও কখনো। আমিও খেয়াল করিনি ইভেন হুম আমি দেখছি অনেক এজেন্টই আছে যারা বুরকা পরে ওনারা কাজে যায়, ওপেন হাউসে যায়, বাট আমি যেই মেসেজটা এই প্রশ্নের মাধ্যমে রাখতে যাচ্ছি যে যদি হুম আপনাদের কখনো মনে হতে পারে যে ও আমার হুম এটা একটা ড্রব্যাকস, আমার হুম এটারে আমাকে পুশব্যাক করে দিবে, হুম ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট. There is so হুম many successful agents are হুম doing the same with their belief that they carries in, ইয়েস, right? অফ কোর্স। What is that one uncomfortable thing about being a female realtor? ও একটু আনকমফোর্টেবল থিং অ্যাকচুয়ালি ওইভাবে করে খুব একটা ফেস করি না, বাট কখনো বলিনি। যখন আপনার দেখি যে অনেক সময় দেখা যায় যে মেল এজেন্টরা একসাথে আড্ডা মারছে হয়তো, ওই সময় হয়তো আমি হয়তো মনে করছি আমি আছি হয়তো ওদের আড্ডার মধ্যে থেকেও হয়তো নাই। দেখা যাচ্ছে যে ওটার মধ্যে হয়তো আমি গেট ইনভলভ হতে পারছি না কোনো না কোনো কারণে। এটার কারণটা আমি বলি একটু. হ্যাঁ, এগুলো আপনি একটু এক্সপ্লেন করেন। বেশিরভাগ ক্ষেত্রে যখন ছেলেরা আড্ডা মারে, জি ছেলেদের ওই কয়েকটা সাবজেক্ট থাকে কথা বলার. তো যখন একজন রেসপেক্টেড পার্সোনাল, আমরা যারা অফকোর্স উই রেসপেক্ট ইউ অ্যান্ড হুম আরও যারা বড় বড় ফিমেল রিয়েটর আছে, ওনারা যখন আসেন ওই ওই আমাদের একটু ইতস্তত বোধ হয়ে যায়, বুঝছেন, মানে আরে আদানা পা আসতেছেন, সো লেট আস গেট ব্যাক টুগেদার অ্যান্ড বি পোলাইট, বুঝছেন. ইউজুয়ালি উই আর নট পোলাইট টু ইচ আদার, ইয়া বুঝছেন. এই জিনিসটাই অ্যাকচুয়ালি আমার কাছে করে, কারণ আমি মিশতে চাই, নইলে তো আবার আমি লোনলি ফিল করবো সেই জন্য। No, but we always welcome ইয়া all the female ইয়া realtor যারা ইয়া আছেন, because end of the day হুম আপনি হুম আমরা একজন আরেকজনের co-worker, অফ কোর্স, colleague, ইয়া um, অফ কোর্স, আমরা collaborate করতেছি কাজের জন্য, we are working for same clients, same per এক্স্যাক্টলি, people সেম that's who ইন্ডাস্ট্রি, are hiring us, অফ huh? কোর্স। That's it for segment 2. বাট যদি কোনো কিছু একটা বিষয় আপনার বলার থাকে, কোনো এজেন্ট, কোনো ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছে কোনো আপা, কোনো বোন, হুম তাহলে প্লিজ লিভ ইউর মেসেজ টু দেম. রিয়েল এস্টেট একটা খুব ভালো ইন্ডাস্ট্রি এই দেশে, এবং এর আগেও আমি বলেছি যে 66% উইমেন আর লিডিং ইন রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট। বাট আপনারা আসতে পারেন, বাংলাদেশি কমিউনিটির মেয়েরা কম আছে এই ইন্ডাস্ট্রিতে, আপনারা আসতে পারেন এই ইন্ডাস্ট্রিতে। যতটা চ্যালেঞ্জিং মনে করছেন, যতটা অসম্মানজনক মনে করছেন হয়তো মাঝে মধ্যে, এটা ততটা অসম্মানজনকও নয়, এবং এটা অতটা কঠিনও বিষয় না যদি আপনি ফোকাস রাখতে পারেন, ধরে রাখতে পারেন, এবং আপনার পার্সোনালিটিটা হতে হবে যে প্রসপেক্টিং পার্সোনালিটি। আপনাকে আম, সবসময় ক্লায়েন্টদের সাথে রিয়েল এস্টেট বিষয়ে কথা বলতে হবে, তাহলে আপনি সাকসেসফুল হবেন। আমি আহ্বান জানাবো এই ইন্ডাস্ট্রিতে আরও মেয়েরা আসুক। যত বেশি মেয়েরা আসবে এই ইন্ডাস্ট্রি তত বেশি সমৃদ্ধ হবে, অর্গানাইজড হবে। All right, thank you very much, Appa. Segment 1, segment 2 was very easy. Usually segment 3 তে আমার শোতে যারাই আসে তাদেরকে আমি বলে দিই যে segment 3 তে খুবই আনকমফোর্টেবল হবে, বিকজ আমরা খুবই আনইউজুয়াল, আনফিল্টার্ড কথাবার্তা বলে থাকি, এবং সরি টু সে যে আপনারও এই একই আনকমফোর্টেবলনেস ভেরি করতে হবে, বুঝছেন. ওকে, গো অ্যাহেড। আহ, মেয়েরা কি অ্যাডভান্টেজ পায়, মানে only because you present yourself way better than a lot of men, এটার জন্য কি কিছু ডিল আসে? মোটেই না, বরং আরও মেয়েরা আরও চ্যালেঞ্জের সম্মুখীন হয়, কারণ এটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি। সেলার বিদেশি হোক দেশি হোক যেই হোক, প্যাট্রিয়ার্কি আপনি অস্বীকার করতে পারবেন না। সুতরাং একটা উইমেনকে বরং ডাবল প্রমাণ করতে হয় যে সে ক্যাপেবল টু ডু দ্যাট। আপনি যখন একটা লক্ষ লক্ষ ডলার দামের প্রপার্টি আপনি একজনকে বিক্রি করতে দিচ্ছেন, ইটস নট আ ম্যাটার অফ জোক। একজন সেলার ডেফিনেটলি জেনে যায় যে আপনি বিষয়গুলো জানেন কি না, আপনি তার জন্য তার টেবিলে মোর মানি এনে দিতে পারবেন কি না। আমাকে একজন সেলার ফোন করেছিল, একজন ইনভেস্টর ফোন করেছিল, আপা আপনাকে তো আমরা ডেকে ডেকে লিস্টিং দেই,
আমি উত্তরে বলেছি ডেকে ডেকে লিস্টিং দেন ভাই, আমি জানি, কারণ আমি আপনাকে বেশি টাকা এনে দিই, সেজন্যই ডেকে ডেকে লিস্টিং দেন। কারণ আমাকে আমাকে প্রুফ করতে হয়েছে এই 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 পর্যায় পর্যন্ত আসতে, আমার মার্কেটিং সিস্টেমকে ইমপ্রুভ করতে হয়েছে টু মেক দেয়ার হাউস ভিজিবল, রাইট? সুতরাং আর প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে ট্রেনিং নিতে হয়েছে। আমি একই ট্রেনিং, আমাদের অফিসে একটা ট্রেনিং আছে, প্রাইম ট্রেনিং সেশন, এটা 6 বার নিয়েছি। একই ট্রেনিংয়ে বারবার বসতাম, মানুষ হাসাহাসি করতো যে আদান আপাতত সবই জানে, তাও যে নতুনদের সাথে ট্রেনিংয়ে বসে থাকে। কেন বসে থাকতাম? কারণ আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো যখন আমি বারবার শুনবো, তখন আমার এটা ব্রেনের মধ্যে কনস্ট্রাক্টেড হয়ে যাবে। যখন একটা জিনিস আপনার মাথায় কনস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, তখন ওই জিনিসগুলো আপনি কখনোই ভুলবেন না। যখন আপনি লিস্টিং প্রেজেন্টেশনে যাবেন, তখন আপনার রিয়েল এস্টেট রুলস অ্যান্ড রেগুলেশনস অ্যান্ড এথিক্স অ্যান্ড ভ্যালুজ সব কিছুই আপনি জানছেন এবং জেনে বুঝে আপনি একটা লিস্টিং প্রেজেন্টেশন করছেন। অ্যাকচুয়ালি আমি আপনাকে যেটা বলি, আমি হলাম ফর্মাল লিস্টিং এজেন্ট, আমি ইনফর্মাল লিস্টিং এজেন্ট না, যে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ওয়ান্স ইন এ ব্লু মুন আমাকে একটা বাড়ি লিস্টিং করলো আর আমি লিস্টিংটা নিয়ে চলে আসলাম, এটা না। আমার একটা প্ল্যান থাকে বছরের শুরুতেই। রিয়েল এস্টেট ইজ এ নাম্বার গেম। এখন বছরে যে আমার যে কয়টা আমি আনবো, আমার লিস্টিং আনবো, আমি প্ল্যান করেছি, সেই লিস্টিংয়ের জন্য আমার কতগুলি লিস্টিং প্রেজেন্টেশন করতে হবে সেটাও আমার লেখা থাকে। এবং সেই লিস্টিং প্রেজেন্টেশন করতে হলে কতগুলি ফোন কল আমাকে মেক করতে হবে, অথবা কত মানুষকে, কতগুলো বাড়িতে ডোর নক করতে হবে, অথবা কতগুলো লিফলেট ফ্লায়ার্স বিভিন্ন এলাকায় পাঠাতে হবে, সেটারও একটা প্ল্যান থাকে। বছরের শুরুতেই আমার মার্কেটিং বাজেট থাকে, বছরের শুরুতেই আমার সব কিছু অর্গানাইজড করা থাকে। সুতরাং এবং এটা এরকম না যে আদানাপা চেহারা দেখে মানুষ বাড়ি লিস্টিং করে দিচ্ছে, এটা সত্যি না, তার মানে এটা মোটেও সত্যি না। দ্যাটস ভেরি গুড। আরেকটা, আপনি বারবারই বলতেছেন আপা যে 66% ফিমেলস ইন দ্য মার্কেট, এবং দিস ইজ ওয়ান অফ আ ফিউ ইন্ডাস্ট্রি যেখানে উইমেনরা ওভারটেক করছে আনপ্রেসিডেন্টেড অ্যামাউন্ট অফ গেইন ফ্রম মেন। তো এটার রিজন কি? এটা রিজন রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেটে মেয়েরা এসে ওরা কনসিস্টেন্সিটা মেনটেন করতে পেরেছে, এই জিনিসটা শিখতে পেরেছে, জানতে পেরেছে, বলতে পেরেছে। কিন্তু আমি বলবো যে আরও মেয়েদের আসা উচিত কমার্শিয়াল রিয়েল এস্টেটে অলসো, কারণ কমার্শিয়াল রিয়েল এস্টেট যখন বিগ মানি, ওখানে কিন্তু এখনও পুরুষরাই রোল করছে। সুতরাং ওখানেও যদি আপনি আস্তে আস্তে আসতে পারেন, মহিলারা বাড়ে, আমি খুশি হব। কারণ রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট স্মল মানি, বাট কমার্শিয়াল রিয়েল এস্টেট ওখানে কিন্তু বিগ মানি। That would have been my second question. So, যদিও মেয়েরা বড় অ্যামাউন্টের আছে, মানে মেয়েরা বেশি সংখ্যক এই মার্কেটে আছে, কিন্তু টপ ডগ অর টপ রিয়েলটর বা বেশি ভলিউমের সেল কিন্তু উঠতেছে পুরুষরাই। নট নেসেসারিলি, সামটাইমস মেয়েরাও, নট নেসেসারিলি, হ্যাঁ। না, পুরুষরা করছে। এটা হয়তো আপনি হয়তো 2-4 জনকে চেনেন যাদের দ্বারা কত আর্ন করছেন সেটা জানেন। না, এটা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সে দেখা গেছে যে বড় পজিশনে। এটা রিজনটা বলি, এটা মেন রিজনই আমি আপনাকে একটু আগেই যেটা এক্সপ্লেন করছিলাম, এটা রিজন হলো কমার্শিয়াল রিয়েল এস্টেটে যেহেতু পুরুষরা বেশি, আর যখন ওভারঅল ভলিউমটা আপনি দেখছেন আর্নিংয়ের, তখন তো কমার্শিয়াল রেসিডেন্সিয়াল মিক্সড আপ হয়তো নাম্বারটা দেখছেন, দ্যাটস ওয়াই অবশ্যই তখন পুরুষ। আর একটা কথা, খুব সুন্দর কথা, যেটা হলো যখনই বড় টাকার বিষয় থাকে তখন সেটার মধ্যে পুরুষরা যুক্ত হয়। যেমন ঘরে রান্না করে মেয়েরা, প্রতিটা ঘরে ঘরে মহিলারা রান্না করে, কিন্তু বড় বড় বাবুর্চি বেশিরভাগই পুরুষ। হ্যাঁ, যখন একটা যে কোনো শ্রমের সাথে যখন একটা বড় অঙ্কের আয়ের একটা উৎসর সৃষ্টি হয়, তখন ছেলেরা সেখানে জাম্প করে। এটা কি যে মেয়েদের একটা জায়গায় ওনাদের অ্যাম্বিশনটা অনেকটা ক্যাপ দিয়ে দেয় যে আমার এইটুক পর্যন্ত হইলে হবে, আমার এর থেকে বেশি দরকার নাই? না, মেয়েদের তো অনেক অনেক কাজও থাকে, আপনাকে বুঝতে হবে। ঘর সামলাতে হবে, বাচ্চা সামলাতে হবে, আর বাচ্চা যদি আপনার সুস্থ বাচ্চা হয় সেটা তো ভালো, আল্লাহর আশীর্বাদ। যেমন আমার অটিস্টিক বাচ্চা, ওরকম যাদের ধরেন যে একটু অটিস্টিক বাচ্চা থাকে, তখন তাদের আরও বেশি রেসপন্সিবিলিটি থাকে তাদের সামলানোর জন্য। ওগুলো সব কিছু সামলে, এবং হাজব্যান্ডকেও সামলাতে হয় বাঙালি মেয়েদের। সব কিছু সামলে যখন তারা আসে, তাদের সময়টা কমে যায় রিয়েল এস্টেটে দেওয়ার জন্য। রিয়েল এস্টেটে খুব বেশি সাকসেস করতে হলে আপনাকে সময় দিতেই হবে, দের ইজ নো আদার ওয়ে। আন্ডারস্টুড।
এই সেগমেন্টে আমরা আনফিল্টার্ড কথাবার্তা বলি। তো আপনি যখন আপনার ফ্যামিলির কথা নিয়ে আসছেন, জি আপনার পার্সোনাল স্ট্রাগলটাই একটু বলেন। অনেকে ক্লায়েন্টে মনে করে যে আসলে এজেন্টরা তো আম আছে, উনার প্রথম কাজই হচ্ছে আমারে নিয়ে কাজ করা। আর রাত ১০টার পরেও আমি যদি কল দেই, আমার হ্যাঁ কল রিসিভ করা উচিত ওনার। কারণ আমি ওনারে হায়ার করছি, আমার টাকা দিচ্ছি। সো আপনার পার্সোনাল স্ট্রাগল থেকে শুরু করে একটু বলেন কিভাবে এটা ক্লায়েন্টকে এফেক্ট করে বা কিভাবে এটা ক্লায়েন্টের কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার? অ্যাট দ্য বিগিনিং যখন আমি রিয়েল এস্টেটে প্রথম ঢুকেছি ওই সময় আমিও পাগলের মতন রাত 10টায় ফোন ধরতাম, রাত 11টায় ফোন ধরতাম, রাত 12টায় ফোন ধরতাম বাইরেরা আমাকে হেয়ার অ্যান্ড দেয়ার যখন তখন এখানে সেখানে। আমার কোনো সময়ই ছিল না। মানে আমি যে কী করছি আমি নিজেও জানি না, এরকম একটা টার্ময়েলের মধ্যে ছিলাম। দেন তখন আমাদের অফিসের একজন ট্রেনার আছেন, উনি আমাকে বললো যে ইউ আর ওয়ার্কিং লাইক চিকেন উইদাউট হেড। মানে মুরগির গলা কেটে দিলে যেমন লাফায় লাফায় এদিক ওদিক যায়, ওরকম করছিলাম। দেন তখন আমি চিন্তা করলাম যে আই হ্যাভ টু বি মোর অর্গানাইজড ইন টার্মস অফ ফ্যামিলি, ইন টার্মস অফ মাই বিজনেস, ইন টার্মস অফ মাই লার্নিং প্রসেস, এডুকেশন, এভরিথিং, ইন টার্মস অফ মাই হেলথ অ্যাজ ওয়েল। আমার হেলথের দিকেও তাকাতে হবে। আমার একটা হেলথেরও অনেক বড় প্রবলেম হয়ে গেছিলো ওই সময়, অসুস্থ হয়ে গেছিলাম রীতিমতো। সুতরাং পরে আস্তে আস্তে আমি অর্গানাইজ হয়েছি। এখন আমি আমার আমার যে ওয়ার্কিং আওয়ার এটা গুগলেই দেওয়া আছে, 9 AM to 9 PM। 9 AM to 9 PM এর মধ্যে আমাকে ফোন করতে পারবেন, আমার সাথে টেক্সট করতে পারবেন, কথা বলতে পারবেন। কিন্তু 9টার পরে আমি আর কারো ফোন ধরবো না, কারণ ওটা আই হ্যাভ টু গিভ মাই সেলফ সাম টাইম। আমার সুস্থ থাকার জন্য এটা প্রয়োজন আছে। আপনি কি মনে করেন এটা ফেয়ার? অবশ্যই ফেয়ার। এটা আপনাকে রেসপেক্ট করতে হবে একজন মানুষের রুলস অ্যান্ড রেগুলেশনস। যেমন আপনি যদি সকালবেলা ঘুমিয়ে থাকেন, যেমন আমি আমাদের আমাদের অনেক বায়ার থাকেন, আমি রেসপেক্ট রেখে বলছি, আমাদের ট্যাক্সি ড্রাইভার যারা বায়ার ভাইরা আছেন, খুব ভালো বায়ার তারা, তাদের ভালো ইনকাম থাকে, ডাউন পেমেন্টও ভালো থাকে, কিন্তু তারা ওই যে রাত্রে কাজ করেন, সকালবেলা ঘুমিয়ে থাকেন। উনি হয়তো ঘুম থেকে উঠছেন দুপুরবেলা, উনি হয়তো রাত্রে কাজে গেছেন রাত 12টার সময়, ওই সময় একজন এজেন্টকে কল দিচ্ছেন। আপনার টাইমটা যেমন আমরা রেসপেক্ট করছি, আমি বলবো যে আপনারা আমাদের টাইমটাও রেসপেক্ট করেন। এটা মিউচুয়াল রেসপেক্টের ব্যাপার। কারণ হয়তো আমি যেহেতু জানিয়েই দিচ্ছি প্রথমে যে আমি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ভাই আমাকে পাবেন, এরপর আমাকে পাবেন না। তো আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে প্লিজ তারপরে আর ফোন করেন না, আপনি আবার সকালে বা দুপুরের দিকে যখন আপনার টাইমের সাথে আমার টাইম ম্যাচ করছে ওই সময় কথা বলেন। আসলে আমরা যদিও সেলার বায়ারের আন্ডারে কাজ করি, ওনাদের পেমেন্টে আমাদের ঘর চলে, তাই না? অফকোর্স আমাদের নিজেরও একটা টাইম ফ্রেম আছে। এন্ড অফ দ্য ডে আপনার আপনার আপনি একজন মা, এন্ড অফ দ্য ডে আই গো ব্যাক টু মাই কিডস টু। সো ওরাও তো আমাদের টাইমটা ডিজার্ভ করে। অবশ্যই। এবং অ্যাজ সুন অ্যাজ আমি লোন অফিসারের রেসপন্সিবিলিটিটা শেষ করছি, আই এম স্টার্টিং মাই রেসপন্সিবিলিটি অ্যাজ এ ফাদার, অ্যাজ এ সান, অ্যাজ এ হাজব্যান্ড, ইউনো। সো আপনিও আপনার একই সিচুয়েশনে আছেন। সো দ্যাটস ওয়াই আই থিঙ্ক আমি ইটস কিন্তু ইম্পর্টেন্ট। বিদেশিদের সাথে কাজ করি যে ওনারা কখনোই কিন্তু এই জিনিসটা ওনাদেরকে বোঝাতে হয় না, ওনারা বুঝেন। তা অ্যাজ এ কমিউনিটি আমি বলবো যে আমাদের আরেকটু রেসপেক্টফুল হতে হবে এজেন্টদের প্রতি, আর ফ্রি সার্ভিস নেওয়ার প্রবণতাটা কমাতে হবে। সবসময় মনে করেন যে এজেন্টরা ফ্রি, মর্টগেজ ব্রোকাররা ফ্রি, যে কোনো সময় তাদেরকে ফোন করা যাবে এবং যে কোনো সময় তাদেরকে ফোন করে বদার করা যাবে, এটা ঠিক না অ্যাকচুয়ালি। কারণ যখন আপনি একটা মনে করছেন দ্য অ্যামাউন্ট অফ সার্ভিস, অ্যামাউন্ট অফ আওয়ার্স ইউ আর স্পেন্ডিং অন দ্য বায়ার, আপনি যদি ক্যালকুলেট করেন অ্যাজ এ মর্টগেজ ব্রোকার, অ্যাজ এন এজেন্ট, $10 করেও পার আওয়ার হয় না। ইয়েস, ইয়েস, ইয়েস। কিন্তু তারা হয়তো দেখা যাচ্ছে একটা এজেন্টের ওরকম অনেক দিন সময় নষ্ট করার পরে আর একটা এজেন্টের কাছে গিয়ে বাড়ি কিনে ফেললো, রাইট? সো এইটা তো অ্যাকচুয়ালি খুবই ডিসরেসপেক্টফুল ফর দ্য এজেন্ট অলসো। Yeah, I think this is true. Although আমাদের এজেন্টদের আমাদের বায়ারদের
opportunity আছে to shop around and to see other options. But however, respect রাখাই এই বিষয়টা করা দরকার। আপনার এজেন্টের সাথে যদি আপনার লোন অফিসারের সাথে যদি আপনার বনিবনা হচ্ছে না, আপনার কোনো একটা টাইম প্রবলেম হচ্ছে, there is always room to talk about it. So কথা বলে বোঝাপড়া করার দরকার, rather than just go ahead and brush him off, right? না না, আপনি মিউচুয়ালি, আমার মনে হয় সবকিছু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হতে হবে। আমার আপনাকে পছন্দ নাও হতে পারে, আবার আপনার আমাকে পছন্দ নাও হতে পারে। এটা খুবই স্বাভাবিক, নাও হতে পারে। হয়তো আপনি কমফোর্ট ফিল করছেন না আমার সাথে কাজ করতে, কাজ করবেন না, দেয়ার আর লট অফ আদার অপশনস। কিন্তু মানে আমাকে একটা আশা দিয়ে রাখলেন, আমি আপনাকে একটা আশা দিয়ে রাখলাম, তারপরে আপনার সেই আশাটা আমি পূরণ করলাম না, বা আমি আপনাকে একটা ফেক কিছু বললাম, এটা তো এক ধরনের চিটিং আমি বলবো। এটা তো করা ঠিক না, অ্যাকচুয়ালি আনএথিক্যাল কোনো কাজই করা উচিত না। যেটা আপনি করবেন আপনি বলে নেবেন যে ভাই আমার আপনাকে পছন্দ হচ্ছে না, আপনার কাজের ধরন আমার পছন্দ হচ্ছে না, আমি আপনার সাথে কাজ করব না। আমার মনে হয় এটাই ভালো, যে ভাই আপনার কাজের ধরন আমার পছন্দ হচ্ছে না, হ্যাঁ আমি অন্য অপশন দেখতেছি। হ্যাঁ, অবশ্যই। সেলার এজেন্টের ওই বিষয়ে চলে যাই একটু। আমার একটা প্রশ্ন আছে, যে অনেক সময় সেলার এজেন্টরা নাকি বাড়ির প্রাইস একটু কমায় দেয়, যাতে করে বাড়িতে একটু বেশি মানুষ আসে ওপেন হাউসে, একটু বেশি মানুষ দেখে এবং একটু ভিড় মনে হয়। ইট ইজ কারেক্ট। কারেক্ট? এটা এক ধরনের প্রাইসিং স্ট্র্যাটেজি, আর এটা কোনো খারাপ কিছুও না। এটাকে যেভাবে আপনি বলার চেষ্টা করছেন মশলা টসলা মাখায় দিছি নেগেটিভ ভাবে, এখানে। এটা নেগেটিভ কিছু না, এটা পুরো লেজিটিমেট ইস্যু। হাউস প্রাইসিং এর স্ট্র্যাটেজির বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে এটা একটা স্ট্র্যাটেজি। মার্কেট প্রাইসের থেকে একটুখানি নিচে প্রাইসটা রাখলে ভিজিবিলিটি বাড়ে প্রপার্টির, এবং সিমিলার প্রপার্টি, ওই একই এরিয়াতে সিমিলার প্রপার্টি যখন একটু বেশি দামে আছে, ডেফিনেটলি আপনি যখন ওপেন হাউস করবেন তখন বহু মানুষ আপনার বাড়িটা দেখবে। অ্যাজ এ এজেন্ট আপনার কাজ হচ্ছে বাড়ি দেখানো। যত মানুষকে আপনি বাড়ি দেখাবেন আপনার অপরচুনিটি তত বাড়বে হাউসটা দ্রুত বিক্রি করার জন্য। কিন্তু কি হবে, আপনি যদি একটু কমিয়েও রাখেন, যদি আপনার হাউসের মার্কেট ভ্যালু থাকে এক্স অ্যামাউন্ট, সে ফর এক্সাম্পল নাম্বার দিয়েই বলি, যদি আপনি আপনার বাড়ির দাম আছে সিএমএ করে দেখেছেন 750,000, আপনি লিস্ট করলেন 699 এবং 50,000 লেস দ্যান দ্য মার্কেট প্রাইস, কিন্তু আপনার ওপেন হাউসে প্রচুর মানুষ আসলো, 15-20 জন, এবং অফার মেক করলো 5-6 জন, তাদের মধ্যে কম্পিটিশন করতে করতে ওই নাম্বারটা কিন্তু ওই 750 পর্যন্ত গিয়েই পৌঁছায়। বায়াররা চায় বাড়ির দাম কমাতে, সেলাররা চায় বাড়ির দাম বাড়াতে, আলটিমেটলি বাড়ি বিক্রি হয় মার্কেট প্রাইসের আশেপাশে কিছু নাম্বারে। তো এই ক্ষেত্রে কি সেলারদের কি হ্যাপি করা যায়, যে আপনি যখন অ্যাপ্রোচ করেন যে আমি বাড়িটা আস্কিং মানে সিআরএম থেকে যে সিএমএ রাইট, সিএমএ থেকে যে প্রাইস আছে তার থেকে 50,000 লেস আমি আস্কিং প্রাইস দিব? ওই যে আমি প্রথমে বলেছি যে হাউস সেলিং ইজ এ টিম ওয়ার্ক। আপনি ডিপেন্ড করে আপনার সেলিংয়ের এজেন্টটা আপনাকে কিভাবে এক্সপ্লেন করছে প্রাইসটা। যখন আমি আমার দিয়ে বলতে পারি, অন্যরা কীভাবে করছে আমি জানি না। যখন আমি একটা লিস্টিং প্রেজেন্টেশনে যাই তখন আমি হাউস প্রাইসিংয়ের বিভিন্ন স্ট্র্যাটেজিগুলো তাদের সাথে ডিসকাস করি। আর একটা স্ট্র্যাটেজি আছে ল্যান্ড ভ্যালুয়েশন করা, ওগুলোতে পরে যাবো, ওগুলো ভেরি ভেরি ডিপ। বাট দুইটা স্ট্র্যাটেজি, যেটা মার্কেট প্রাইসে রাখা অথবা মার্কেট প্রাইস থেকে একটুখানি বাড়িয়ে রাখা অথবা একটুখানি কমিয়ে রাখা অথবা অনেকখানি কমিয়ে রাখা, এই জিনিসগুলো আমি তাদের সাথে এক্সপ্লেন করি। তারা যে স্ট্র্যাটেজিটা পছন্দ করে আমি সেইভাবেই বাড়িটা লিস্টিং করি। অনেকে যেন আবার বাড়ি মার্কেট প্রাইস থেকে বাড়ায় রাখে, অনেক বাড়ায় রাখে, এইটার পিছনে কারণ কি? এটার পিছনে এজেন্টের কারণ নাই, এটার পিছনে আসলে সেলারের কারণ। অনেক সময় বলে যে আমি এই দামের নিচে লিস্টিংই করব না। তো সেক্ষেত্রে অ্যাজ এ প্রফেশনাল রিয়েল এস্টেট এজেন্ট আপনাকে সেলারকে বলে দিতে হবে একটা রেঞ্জ, যে আপনার বাড়ির দাম এই নাম্বার থেকে এই নাম্বারের মধ্যে বিক্রি হবে, ক্লিয়ার কাট বলে দিতে হবে। এবং বলে দিলে তখন উনি যদি তাও ফোর্স করে তখন আপনি লিস্টিংটা নিতে পারেন, কিন্তু আপনার ভিজিবিলিটি কমে যাবে, মানুষ আসবে না বেশি দেখতে বাসা। কারণ কিছু কিছু মানুষের, এটা তো আপনি সেলিং করে দিচ্ছেন প্রাইসটাকে, যেমন কিছু কিছু মানুষের অ্যাপ্রুভাল হয়তো আছে 12 লাখ পর্যন্ত, আপনি 12.5 লাখে লিস্ট করেছেন, তো তারা তো আসছে না যারা 12 লাখের সেলিংয়ে আছে। সুতরাং এক্ষেত্রে আপনারই লস হচ্ছে, সেলারদেরই লস হচ্ছে, বেশি দামে বাড়ি
লিস্ট করা উচিত না অ্যাকচুয়ালি। হুম, বাড়িটা অনেকদিন মার্কেটে বসে থাকবে। এইটাই হয়। আমি দেখছি হুম কিছু কিছু এজেন্ট আছেন, ওনারা মানে ওভার প্রাইস দেন, পরে দেখা যায় যে বাড়িটা অনেকদিন মার্কেটে থাকে, বাট পরে আবার কি করেন ওনারা, ওই বাড়িটার প্রাইসটা নিচে নামায় আসেন। তখন বায়ারদের মনে একটা জাগে হচ্ছে যে, ও আমি ডিসকাউন্টেড রেটে পাচ্ছি, আগে ছিল 750, এখন 699-এ পাচ্ছি। তখন বায়ারদের মনে আর একটা প্রশ্ন আসতে পারে যে বাড়িতে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। হুম, এটা এই প্রশ্নটা খুবই স্বাভাবিক খুবই তাদের মনে স্বাভাবিক। আসে। কিন্তু অ্যাকচুয়ালি অনেক সময় কি হয় যে অনেক সময় এটা রিজন না, রিজন হলো সেলার ওই সময় স্ট্যাবন ছিল, হয়তো এজেন্টকে বলেছে যে ঠিক আছে দেখি, মার্কেটে দেন, 2-3 সপ্তাহ দেখি, 2 মাস দেখি, তারপর কি হয় দেখি, এরকম আর কি। অফকোর্স আলটিমেটলি তো সেলারের ডিসিশনই, আপনারা এক্স্যাক্টলি। তো এজেন্টরা জাস্ট অপশন হুম টেবিলে পুট করতে পারে। জি, থ্যাংক ইউ ভেরি মাচ আপা, দিস ইজ দ্য এন্ড অফ দ্য শো। থ্যাংক ইউ। যদি আপনার কোনো কিছু বলার থাকে, few things for buyer, few things for seller, and few things for sisters who is waiting to get in the business. সবাইকে শুভেচ্ছা। যারা এই অনুষ্ঠানটা দেখছেন, অসংখ্য ধন্যবাদ চিরঞ্জিতকে আমাকে এখানে ডেকে আনার জন্য। আজকে আমি খুবই অনার্ড ফিল করছি চিরঞ্জিতের সাথে কাজ করতে পেরে। আম, আমি যারা এখানে নতুন রিয়েল এস্টেট লাইসেন্স নিতে চান তাদেরকে আমি বলবো যে যদি লাইসেন্স নিতে চান তাহলে সময় যাতে দিতে পারেন সেই ব্যাপারটা নিশ্চিন্ত করেই এই ইন্ডাস্ট্রিতে আসেন। কারণ ফুল টাইম সময় না দিলে আসলে সেইভাবে করে খুব বেশি একটা সাকসেস পাওয়া যাবে না। কিন্তু যদি আপনি মনে করেন যে না আমি ফুল টাইম দিব রিয়েল এস্টেটে, তাহলে ডেফিনেটলি আপনি সাকসেসফুল হতে পারবেন। আর বায়ারদেরকে আমি বলবো যে আপনি একজন প্রফেশনাল এজেন্টের সাথে কাজ করেন যে আপনাকে স্টেপ বাই স্টেপ পথ দেখাবে এবং শেষ পর্যন্ত বাড়িটা কিনে দেওয়ার ক্ষেত্রে হেল্প করবে। লক্ষ টাকার বাড়ি কিনতে গিয়ে 10-15 হাজার টাকা কমিশনের কথা চিন্তা না করে বরং একজন প্রফেশনাল এজেন্টকে সাথে নেন এবং সেই হয়তো আপনাকে অনেক ক্ষেত্রে অনেক বড় একটা ডিসিশন নিতে সহায়তা করবে। আর সেলারদেরকে তো অবশ্যই বলবো যে আপনারা লিস্টিং করার আগে ডেফিনেটলি 4-5টা কম্পোনেন্ট কথা মনে রাখবেন। একটা হলো ফার্স্ট হলো হচ্ছে লোকেশন, কন্ডিশন, তারপর হচ্ছে হাউসের প্রাইসিং, শোয়িংয়ের অ্যাক্সেস এবং আরেকটা হলো মার্কেটিং। সুতরাং এই 5টা কম্পোনেন্টের মধ্যে 4টা আপনি কন্ট্রোল করেন, সেলারদেরকে বলছি। 4টা কম্পোনেন্ট কিন্তু আমি কন্ট্রোল করি না বা লিস্টিং এজেন্ট কন্ট্রোল করে না। আর একটা মাত্র কম্পোনেন্ট আমরা কন্ট্রোল করি যেটা মার্কেটিং। আমরা আমাদের মার্কেটিংয়ের ব্যাপারে বলতে পারবো, বাট ওই 4টা কম্পোনেন্ট আপনাদের হাতে। আপনাদের বাড়ি যদি সেভাবে থাকে এবং একটা প্রপার মার্কেট প্রাইসে বাড়িটা লিস্টিং করেন, এতে আপনার জন্য সুবিধা, এজেন্টের জন্য সুবিধা, বায়ারের জন্যও সুবিধা। তাহলে খুব দ্রুত বাড়ি বিক্রি হবে, আপনার বেশি দিন ধরে মর্টগেজ টানতে হবে না, বাড়িটা মার্কেটে বসে থাকবে না অনেক দিন। ধন্যবাদ। Thank you very much, Appa. Ladies and gentlemen, thank you very much for sticking along for so long. এই প্রোগ্রাম করার একটাই উদ্দেশ্য ছিল, যারা অনেক বিষয়ে প্রশ্ন রাখতেছেন, যারা কিছু কনফিউশন আছেন মার্কেট সম্পর্কে, সেলার, বায়ার এবং যারা ব্যবসায় আসতে চাচ্ছেন, তাদের কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করি আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকের প্রোগ্রামটা স্পেসিফিকলি বানানো হয়েছে সেলার এবং আমাদের মা বোনেরা যারা এই ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছেন তাদের জন্য। এই সিজনে কিছু কিছু ডিফারেন্ট জিনিস চেষ্টা করছি আমি করার, এবং আজকের এপিসোডটা ইজ ওয়ান অফ মাই বেস্ট এপিসোড, দ্য এপিসোড দ্যাট আই রিয়েলি থট অফ ফর লং টাইম। থ্যাংক ইউ আপা ফর কামিং হিয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং. হ্যাভ আ ভেরি গুড ডে. থ্যাংক ইউ।